কৃষক সমাজ এমপি কে কৃষক সমাজ এমপি করবেন না, সবাই সারিবদ্ধভাবে দুই লাইন করে এগিয়ে যাবেন। টমটমের মাইকে বাধা আছে, তার এখানে যারা স্লোগান দেবেন এখনো উপস্থিত হননি, আপনাদের অনুরোধ করছি টমটমের মধ্যে কৃষক সমাজের গণমুক্তি পরিষদের তাকে আজকের বিধানসভা অভিযানে আজকের বিধানসভা অভিযানে সরকারিভাবে কৃষকদের সার উন্নতমানের বীজ কীটনাশক ও যন্ত্রশীতের বিনামূল্যে সার কীটনাশকের দিতেই হবে। কৃষি ও কৃষি সংক্রান্ত ক্ষেত্রে রেগুলেটর চালু করতে হবে। গ্রামীণ শ্রমিক ও খেতমজুর জমিদারের বছরে কমপক্ষে 200 দিনের চালু হয়ে গেলে দিতে হবে। Hello. Angelina Zinaboy. Kৃষক সমাজ ইউনিয়ন দিচ্ছেরাজ, কৃষক সমাজ ইউনিয়ন দিচ্ছেরাজ, ব্যবস্থা মাথা নয়। রেখা 200 দিনতে 600 টাকা মজুরের ব্যবস্থা মাথায় নাই। यहाँ श्री समाज लिखो, यहाँ श्री समाज लिखो, यहाँ श्री समाज लिखो। अंकल जिनापुर বিএনপি থেকে যুব খেলোয়াড় শিক্ষক সমাজের নির্বাচনী বিধানসভা অভিযান সন্ধ্যাকপট অভিযাত্রী বিধানসভা অভিযান সংবিধান সংহিত খেয়ে বেশি নিরাপত্তার তোমার সম্মানে নাই। কখনো কখনো সুস্থ মুসলিম চক্রাই সবাই মিলে আমার তরুণী ক্লাব একসাথে তরুণী ক্লাব ইউনিয়ন দিচ্ছে না। আজকে রাজ্য অভিযানে দলে দলে করছেন, সমর্থনে আজকে রাজ্য অভিযানে দলে দলে করছেন, সমুদ্রী মানুষের অধিকার রক্ষা করে আজকে মিছিলে দলে দলে করছেন। বিধানসভা অভিযানে
Hello, Jack. Hello. Hello, Jack. Enqilab Zindabad. Enqilab Zindabad. Sara Bharatiya Sabha Zindabad. Tripura Technology Union Zindabad. Ganamukti Parishad Zindabad. জনজীবনের জরুরি দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে তামিল হন। জনজীবনের জরুরি দাবি আদায়ের বিধানসভা অভিযানে দলে দলে তামিল হন। এনকারাম জিন্দাবাদ, এনকারাম জিন্দাবাদ, সারা ভারতীয় সভা জিন্দাবাদ। জনজীবনের জরুরি দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে তামিল হন। জনজীবনের দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে তামিল হন। এনকারাম জিন্দাবাদ।
মানুষের জরুরি দাবি নিয়ে 15 দফা দাবি নিয়ে আপনারা আজকে এই রাজধানী শহরে এসেছেন এবং এই 3টি সংগঠন নেতৃত্বের তরফ থেকে আরো প্রায় 10 দিন আগে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে, যেহেতু এখন বিধানসভার অধিবেশন চলছে, বাজেট অধিবেশন, সেই সময়তে ত্রিপুরাজ্যের মধ্যে কৃষক, ক্ষেতমজুর, জুমিয়া, বেকার যুবক আরো অন্যান্য অংশের মানুষের যে দুর্দশা হচ্ছে, এগুলো যাতে এই বাজেট অধিবেশনের আলোচনাতে প্রতিফলিত হয়, তার জন্য কিছুক্ষণ সময় আপনি দিন। আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি নেতৃত্বে এই সরকার গণতন্ত্রের পথে তথা জনগণের পথে যাদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই, শ্রদ্ধা নেই, যথারীতি আপনারা যারা কয়েক হাজার মানুষ ধর্মনগর থেকে শুরু করে এদিকে সাবরুম, কন্যাছড়া, লঙ্ঘনে বেড়ে থেকে এসছেন, এই সরকারের মুখ্যমন্ত্রীর 10টা মিনিট সময় হল। আমরা আমাদের বিধায়ক দলের তরফ থেকে আজকের অধিবেশনের শুরুতে আমরা মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলাম। এ রাজ্যের কৃষকরা ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের দাবি নিয়ে বহু কষ্ট করে এই রাজধানী শহরে এসেছে। কিছুক্ষণের জন্য হলেও অধিবেশনের অন্যান্য কর্মসূচিকে স্থগিত করে যে 15 দফা দাবি নিয়ে তারা এসছেন, এগুলো আলোচনা করার সুযোগ দিন। মাননীয় স্পিকার আমাদের বললেন যে প্রশ্নোত্তর পর্বের পরে আপনাদের আলোচনা শুনব। আমরা ভাবলাম মাননীয় মুখ্যমন্ত্রী বা কৃষিমন্ত্রী তার ভেতরে এ রাজ্যের কৃষক জুনিয়াদের তাদের সমস্যা নিয়ে তার কোন মাথা ব্যথা না থাকলেও মাননীয় অধ্যক্ষ নিশ্চয়ই একটু বুঝবেন, তিনি সুযোগ দেবেন। যথারীতি প্রশ্নোত্তর পর্ব শেষ হল। যারা আমাদের তরফ থেকে যারা নোটিশ জমা দিয়েছেন তারা বলতে শুরু করলেন, যে মাত্র শুনলেন রেগা বরাদ্দ বাড়াতে হবে, সার, ঔষধ, কীটনাশক যেগুলো দুষ্প্রাপ্য এগুলো সরকারি মূল্যে সরকারি স্টোর থেকে যাতে সহজলভ্য করতে হবে। যে মাত্র শুনলেন যে ত্রিপুরাজ্যের যে এডিসি এলাকা সেখানে মৃত্যুর মিছিল চলছে, সেখানে স্কুল চলছে না, কাজ নেই, অনাহার অধ্যাস থাকতে হচ্ছে, স্পিকার মহোদয় নির্দেশ দিয়ে দিলেন মাইক বন্ধ করে দাও। এ হল ত্রিপুরা বিধানসভা। জনগণের আওয়াজ, কৃষকের আওয়াজ, ক্ষেতমজুরের দাবি, যারা অনাহারে অত্যাহারে আছে মানুষ, তাদের বক্তব্য, এই ত্রিপুরাজ্যের কম বড় ভাষাংশের মানুষ তাদের ভাষার স্বীকৃতি, ত্রিপুরার এডিসি এলাকা আজকে ভেঙে বুক ফুঁপড়ে পড়ে আছে, তার অধিক ক্ষমতা ত্রিপুরার বিধানসভাতে উঠানোর সুযোগ সেখানে নেই। এ হল ত্রিপুরা বিধানসভা, এ হল ত্রিপুরাজ্যের ভারতীয় জনতা পার্টি আইপিএফ এর জোট সরকার, তাদের চরিত্র। বন্ধুগণ,
বাজেট অধিবেশন চলছে। বাজেট মানেটা কি? হ্যাঁ, কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার? আমাদের দেশের যে আর্থিক অবস্থা, কি কেন্দ্র কি রাজ্য, যে কোন রাজ্যের তার আর্থিক যে সমর্থ, ভারতবর্ষের কোন রাজ্যের সেরকম আর্থিক সমর্থ নেই। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে সীমাবদ্ধ ক্ষমতা, সীমাবদ্ধ অর্থনৈতিক পরিধি, তার মধ্যে দাঁড়িয়ে এই দেশের বা এই রাজ্যের যারা সবচেয়ে পিছিয়ে পড়া, দুর্বল, প্রান্তিক, পেছনে পড়া, তাদের জন্য বাজেট তৈরি করতে হয়, পরিকল্পনা তৈরি করতে হয়। এই অর্থ বছরে কৃষি খাতে কত টাকা খরচ হবে, কৃষিকেও কোন ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, তার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে পরিকল্পনা হবে। ত্রিপুরার যে যতদিন বামপন্থী ফ্রম সরকার ছিল, কোনদিনই পর্যাপ্ত অর্থ ছিল না। তৎকালীন কেন্দ্র সরকারগুলির তরফ থেকে সেরকম ভাবে আমাদের চাহিদা মতো অর্থ আমরা পাইনি। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও সীমাবদ্ধ অর্থনীতি, সীমাবদ্ধ ক্ষমতা দাঁড়িয়েও অগ্রাধিকার বাছাই করে ত্রিপুরার সরকারকে ওই লঙ্কারাইবের গন্তব্য এলাকা কিভাবে গোবিন্দবাড়িতে পৌঁছতে হবে, কিভাবে দুর্বল অংশের মানুষ তাদের আর্থিক সামাজিক বিকাশ ঘটাতে হবে, সেভাবে রাজ্যে শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক ভাতা, শহরের লোকেদের জন্য কেন্দ্রের স্কিম না থাকা সত্ত্বেও এই পরিকল্পনা করা হয়েছে। ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রম সরকারের কাজকর্মকে বাধা দেওয়ার জন্য বহুমুখী বাধা থাকা সত্ত্বেও উগ্রবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধকতা, আর্থ সামাজিক এবং বিভিন্ন সূচকের নিরিখে এই ত্রিপুরাজ্য ভারতবর্ষের মধ্যে অন্যতম শুধু একটা সুশাসিত রাজ্য না, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব সম্পদ উন্নয়নের সূচক, শিক্ষা, স্বাস্থ্য, গর্ভবতী, কাজ, খাদ্য পাওয়ার অধিকার, তার সাথে আমাদের দেশের পশ্চাৎ অংশের মানুষরা যারা ওই উত্তরপ্রদেশের, বিহারে, মধ্যপ্রদেশের প্রতিদিন শুনে কিভাবে এদের উপরে নির্যাতন হয়, বলাৎকার হয়, কিভাবে এদের বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। ত্রিপুরাজ্যের মধ্যে এই ঘটনাগুলি ঘটেনি। সারা দেশের মধ্যে অন্যতম সুশাসিত না, এই ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা বিকাশশীল রাজ্য হিসাবে এই ত্রিপুরাজ্য পরিগণিত হয়েছিল সেই সুসংহত, সুপরিকল্পিত বাজেটের জন্য। এবারে বাজেট গত 5টা বছর ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে ধ্বংসলীলা হয়েছে বলে লাভ নেই। ত্রিপুরাজ্যের মানুষ তার বিরুদ্ধে বিগত বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ, তারা যে এই সরকারের কাজ এটাকে পছন্দ করে না, এই সরকার ক্ষমতাচ্যুত হোক, এটা চেয়েছিলেন। তাদের ভোট 11% কমিয়েছে, কিন্তু দুর্ভাগ্য একটা দলের তার গোপন সমঝোতা তথা হতকারিতার জন্য এ রাজ্যের মানুষ একটা বিকল্প সরকার পেল না। ভোট ভাগাভাগির জোরে মাত্র 40% ভোট পেয়ে বর্তমান সরকার 33 জন বিধায়ক দিয়ে, আমরা ভেবেছিলাম গত 5 বছর জিষ্ণুদেব বর্মা যখন অর্থমন্ত্রী ছিলেন,
তখন যে সমস্ত ভুলভ্রান্তিগুলো হয়েছে, ত্রিপুরাকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার, স্বাস্থ্য, কৃষি সমস্ত কিছুকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এবং যার কারণে ভারতীয় জনতা পার্টি তাদের ভোট কমেছে, মানুষ শিক্ষা দিয়েছে। এই শিক্ষা গ্রহণ করে অন্তত সেই ভুল আর পুনরাবৃত্তি হবে না, রিপিট হবে না। এই বাজেট ভাষণে, এই বাজেট প্রস্তাবে তার প্রতিফলন ঘটবে। কিন্তু বন্ধুগণ, দলটা তো বিজেপি, এই দলকে পরিচালনা করে আরএসএস। আরএসএস মানে কারা? যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের পিঠে যারা ছুরি মারত, ইংরেজদের দালালি করত, মুস্তাকা দিত, সে আরএসএস এই ভারতীয় জনতা পার্টিকে পরিচালনা করে। কাজে তার কাছ থেকে এরকম কোন পরিবর্তন, এরকম কোন যে নতুন যে চিন্তার উন্মেষ, কোন সংশোধন আশা করা যে এটা প্রবলতা, এটা যে ভুল হবে, এটাই হলো এবার যে বাজেটটা পেশ হলো। ভারত সহ আমাদের ত্রিপুরাজ্য বা আমাদের ভারতবর্ষ অর্থনীতিকে কি বলা হয়? আগ্রারিয়ান ইকোনমি, কৃষি নির্ভর অর্থনীতি। কেন বলা হয়? স্বাধীনতার আগেও ভারতবর্ষের 70% মানুষের পেট ভর্ত, রুটি রুজি আসত এই কৃষি খাত থেকে। স্বাধীনতার পর গত 75 বছরে আমরা রকেট বানিয়েছি, পারমাণবিক অস্ত্র তৈরি করেছি। আমাদের দেশের কৃতি সন্তানরা বিদেশে গিয়ে তার যোগ্যতা দেখিয়েছেন। মাল্টিন্যাশনাল কর্পোরেশনের মধ্যে বহু জায়গাতে ভারতীয়দের নাম জল করছে, ঠিক আছে, কিন্তু তারপরও এই 2023 সালেও, এই 21 শতাব্দী দাঁড়িয়েও ভারতবর্ষের 70% মানুষের ভাত রুটি আসে এই কৃষি থেকে। বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প করতে হবে, আমরাও চাই, কিন্তু কৃষির বিকল্প হয়ে উঠতে পারেনি। এখনো 70% মানুষ, বেশি মানুষ, তাদের আয় কৃষি থেকে। কাজেই সেই কৃষির জন্য বরাদ্দ রাখতে হবে, পরিকল্পনা থাকতে হবে, কর্মসূচি থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যে প্রণজিৎ সিংহ রায় এখন ত্রিপুরার অর্থমন্ত্রী। এবছর গত বছরের যে বাজেট প্রস্তাব 2022-23 সালের তুলনায় এই 23-24 সালে প্রত্যেক বছরই জিনিসের দাম বাড়ে, তেলের দাম, ডিজেলের দাম, সবকিছু বাড়ে। কাজে গত বছর যদি 100 টাকাও হয়, এই বছর 100 টাকা, গত বছর 100 টাকা হয় না। কমসে কম এটা 120 টাকা করতে হয়, তাহলে গত বছরের সমান। 20% শুধু কৃষি না, সমস্ত খাতে যদি মিনিমামও যদি বাড়ায়, কত বেড়েছে জানেন? কৃষি খাতে মাত্র 0.33%, 1% না। তার মানে নাকি গত বছর তুলনায় এই কৃষি খাতে -20%, অর্থাৎ আরো 20% অর্থ কেটে নেওয়া হল। এটা অঙ্কে দেখা যাবে না, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জনসংখ্যা বৃদ্ধি সব মিলিয়ে কৃষি আরো বেশি মুক্ত হয়ে পড়ল। এটা শুধু কৃষির ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে। কৃষি যদি আমাদের এটাকে যদি উন্নত করতে হয়, কৃষির সাথে সবচেয়ে বেশি অপরিহার্য জল, বৃষ্টির জলে হোক বা সেচের জল। এটা না করে আপনি আউশ করতে পারবেন না, আমন করতে পারবেন না, বড় করতে পারবেন না, হর্টিকালচার করতে পারবেন না।
ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যে সমস্ত শেষ প্রকল্প করে দিয়ে গেছে সব মুখ থুপে পড়ে আছে, মেরামত নতুন কোন প্রকল্প নেই। এই বাজেটে এই শেষ প্রকল্পে ওয়াটার রিসোর্সে গত বছরের যে বরাদ্দ তার থেকে 1/3 কমিয়ে দিয়েছে, 1/3 কমিয়ে দিয়েছে। নতুন কোন প্রকল্প নেই। রেগা শুধু 100 দিনের কাজের গ্যারান্টি না, রেগার মাধ্যমে বামফ্রন্ট সরকার থাকার সময়তে সেখানে সম্পদ সৃষ্টি করার মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যের মধ্যে বনাধিকার প্রাপ্ত আইন, নোংরা জমি, পতিত জমি এগুলোকে কাজে লাগিয়ে উর্বরতা বাড়ানো হয়েছে, উৎপাদন বাড়ানো হয়েছে, চাষের ক্ষেত্র বাড়ানো হয়েছে। সেই লেখাতে বাজেট বইয়ে লেখা আছে গত বছর মাত্র 60 মেন্ডেজ কাজ হয়েছে। এই 60 মেন্ডেজ তো অর্ধেকে সুন্দর সুন্দর পকেটে চলে যায়, তার মানে 30 মেন্ডেজ। আর এবার এই লেখাতে প্রায় 300 কোটি টাকা কম গতবারের থেকে, 300 crore। তার মানে গত বছর লুটপাট করে 60 মেন্ডেজ কাজ হলেও এবার 40 মেন্ডেজ কাজ হবে বলে সন্দেহ। এবং যদি এই লুটেরা বাহিনী যারা পেট ভরে খাচ্ছে এদের ভাগ তো থাকবে, তাহলে প্রকৃত যারা দুনিয়া গরিব মানুষ খ্যাত মজুর এদের কাছে যাবে, কৃষির উন্নতি হবে, সেচের এলাকা বাড়বে, উৎপাদন এলাকা বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে, কিচ্ছু বাড়বে না, কিচ্ছু বাড়বে না। কাজেই আমরা যখন প্রস্তাবগুলো তুললাম মাননীয় স্পিকারের কাছে এই 15 দফা দাবি কি কি এগুলো পড়তে শুরু করলাম, আমাদের সমস্ত মাইক বন্ধ করে দিয়েছে। আর ওদিকে সরকারের এমএলএরা একযোগে চিৎকার করছে কৃষকদের ক্ষেত্রযুদ্ধের জমিয়াদের এই দাবি বিধানসভা তোলা যাবে না। এ হল ভারতীয় জনতা পার্টি আইপি, এ হল তাদের চরিত্র। এই 15 দফা দাবির মধ্যে দুটি আরো গুরুত্বপূর্ণ দাবি আছে। 125তম সংবিধান সংশোধনী বিল। কেন আজকে এডিসিতে যে অচল অবস্থা, ভিলেজ কমিটির নির্বাচন হয় না, যার সিটে ভোটে টাকা যায় সেও সমস্ত লুটেরাদের হাতে চলে যায়, স্কুল বন্ধ, মাস্টার নাই। এডিসি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই এডিসি সেখানকার এডিসি এলাকার মানুষের ভিতরে হতাশা তৈরি হচ্ছে। সে হতাশা থেকে এদেরকে বিভ্রান্ত করে, বিপদগামী করে ছেড়ে দিয়ে একটা অংশকে দিয়ে স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরা নেন, গ্রেটার ত্রিপুরার দাবি উঠাচ্ছে। জনগণের পঞ্চমুখের বিভাজন ঘটিয়ে এই রাজ্যের মধ্যে যাতে কায়েমি স্বার্থ আসতে পারে। আমরা প্রথম দিনে গত 7 তারিখে প্রাইভেট মেম্বার রেজুলেশন, আমাদের বিধানসভার এটা অন্যতম একটা বিধি। সরকার যেহেতু বিল আনে না, সরকার যেহেতু প্রস্তাব আনে না, সরকার যখন অন্য কালা বুবা, সরকার যখন জনবিরোধী, বিরোধীরা প্রাইভেট মেম্বার রেজুলেশন আনে যে এই প্রস্তাব আলোচনা হোক। এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষের বামফ্রন্ট সরকার, বামপন্থী দলগুলো উত্তর পূর্বাঞ্চলে আর অন্যান্য রাজ্যে আমাদের দীর্ঘ লড়াইয়ের ফলে 2019 ইংরাজি লোকসভা নির্বাচনের প্রাককালে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি দল এই দেশের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের ভোট পাওয়ার জন্য একটা বিল পেশ করল। গত 2019 লোকসভা নির্বাচনে এসে ঘুরে ঘুরে বলল এই তো বিল উত্থাপন হয়েছে, এডিসির হাতে আরো অর্থ যাবে,
ক্ষমতা বাড়বে, আরো স্কুল হবে, কলেজ হবে, পলিটেকনিক হবে, কলকারখানা হবে, রাবার কোচিং সেন্টার হবে, রাবারের দাম কমে। কদিন বাদে ভোট হলো, ভোট তারিখ ঘোষণা হলো, এটাকে পাঠিয়ে দেওয়া হলো স্ট্যান্ডিং কমিটিতে। স্ট্যান্ডিং কমিটি আলোচনা করে আবার রাজ্যসভা লোকসভাতে জমা দেওয়া হলো গত 2020 ইংরাজির 5ই মার্চ। 2020 ইংরাজির 5ই মার্চের পর থেকে আজকে 2023 ইংরাজির আজকের 12ই জুলাই অবধি এই দুটো বিল পার্লামেন্টের মন্ত্রীর আলমারিতে ঘুমাচ্ছে বা ফ্রিজে ঢুকে রাখা হয়েছে। কোনো কথা বলা হলো না। আমরা এখানে আনলাম প্রাইভেট মেম্বার রেজলিউশনে ত্রিপুরা বিধানসভা সংবিধানের 219তম সংবিধান সংশোধন বিল 2019, যেটা উত্থাপিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের 10টা এডিসিকে ক্ষমতা দেওয়ার জন্য, উত্তর পূর্বাঞ্চলের এই 4টা রাজ্য সহ গোটা রাজ্যের সার্বিক বিকাশের জন্য এই বিল অনতি বিলম্বে পার্লামেন্ট পাশ করুক। ভারতীয় জনতা পার্টির নেতারা, মুখ্যমন্ত্রী, তাদের পরিষদীয় মন্ত্রী, আরো দু একজন এমএলএ আমতা আমতা কি যে বললেন, কি বিলও বলতে পারেন না, কেন এটাও বলতে পারেন না। আর আরো বড় একের ত্রিপুরা সরকারের বর্তমান ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হলো ওই কৃষ্ণপুর থেকে বিজয়ী বিধায়ক কি নাম জানি, কিটা বললাম, বিকাশ দেববর্মা। এই বিকাশ দেববর্মা তো কিছু বললেন না। আমি আরে বিকাশ বাবু আপনি বলুন না, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমি যে কিছু জানি না, তাই কিছুই জানেন। আমি অনুরোধ করলাম একটা মিনিট অন্তত বিকাশ বাবুকে বলতে দিন, কারণ এই বিল এডিসি সংক্রান্ত, আর এডিসি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে, আর সেই মন্ত্রী বলেন না। এখানে পরিষ্কার ত্রিপুরার যে ট্রাইবালদের সম্পর্কে, পশ্চাৎপদ অংশের মানুষের সম্পর্কে, ত্রিপুরার কৃষক সম্পর্কে এই সরকারের দৃষ্টিভঙ্গি কি, তাদের কি আচার আচরণে ব্যবহারে তারই প্রতিফলন ঘটে। এ হল বিজেপি। আজকে শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে বিধানসভাতে। সোমবার থেকে শুক্রবার প্রত্যেক দিন কোন কোন ডিপার্টমেন্ট আলোচনা হবে এরকম একটা নির্দিষ্ট করা থাকে। আজকে হলো শিক্ষা দপ্তর আলোচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী হলেন তিন দায়িত্বে, তিনি বলতে পারছেন না কেন স্কুলে শিক্ষক নেই। মথা দলের একজন বিধায়ক প্রশ্ন তুললেন, ত্রিপুরাজ্যের মধ্যে সিঙ্গেল টিচার স্কুল কলেজ কটা আছে? মুখ্যমন্ত্রী বলছেন একটাও নাই। আর বিজেপি দলের বিধায়ক শম্ভুলাল চাকমা দাঁড়িয়ে বলছেন, স্যার আমার বিধানসভা কেন্দ্রে 17টা স্কুল আছে, হাই স্কুল এবং এই এসবি স্কুল এবং প্রাইমারি স্কুল সিঙ্গেল টিচার। মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী রতনলাল উত্তর দিতে, এটা তো এডিসি। তাহলে কি এডিসি ত্রিপুরাজ্যের বাইরে? এডিসি ত্রিপুরাজ্যের বাইরে? এডিসি কি ওই স্বাধীন ত্রিপুরা হয়ে গেছে? এই হল বিজেপি দৃষ্টিভঙ্গি। মানে এডিসি এলাকায় স্কুল নেই, সেখানে চেয়ার নেই, টেবিল নেই, বেঞ্চ নেই, স্টাফেন পায় না। এই সরকারের কোন মাথা ব্যথা নেই। 125তম বিল কম বড়, তার বিকাশে তার কি থাকবে কেন? কম বড় আমি একটা ডিপার্টমেন্ট আছে, বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি করেছে। এই কক বড় ডিপার্টমেন্টের বাজেট গত বছরও ছিল 1,65,00,000 লাখ, এবারও 1,65,00,000 লাখ। একটা নয়া পয়সা বাড়েনি, একটা নয়া পয়সা বাড়েনি। এ হলো এই সরকার। আরো মজার,
আমাদের বিধানসভার যে বিধি, যেটাকে বলা হয় রুলস অফ এই প্রসিডিউর, এই বিধি বলা আছে বাজেট অধিবেশন করতে হবে ন্যূনতম 5 দিন, মিনিমাম 5 দিন। এটা যদি সরকার, যারা সরকার চালান তারা এটা যদি 50 দিন করেন, 1 মাস করেন, 20 দিন করেন, 15 দিন করেন, এটা তাদের দৃষ্টিকোণ। আমাদের সময়তে বাজেট অধিবেশন কম করে 8 থেকে 9 দিন হতো। একটা সময় তো 2টা স্পেলে আমরা করতাম, এবার করা হয়েছে 4 দিন। কেন 4 দিন করা হলো? হঠাৎ করে 4 দিন কেন হলো? একটু চিন্তা ভাবনা করে চোখ বুলিয়ে দেখলাম, তার মধ্যে একটা মাত্রা আছে। মাত্রাটা কি? এই 4 দিনের মধ্যে একদিন হলো মঙ্গলবার। এই মঙ্গলবার দিনে আলোচনা হবে এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার, সেচ। মানে গতকাল মঙ্গলবার না, গতকাল ছিল মঙ্গলবার খাটছি পূজা, সরি কেয়ার পূজা। রতনলাল নাথ দেখলেন, বাবা এই দিনে যদি আমি করি, বিধানসভা দাঁড়িয়ে আমাকে এগ্রিকালচার নিয়ে কথা বলতে হবে না। এবং মঙ্গলবারে আলোচনা হবে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, বিদ্যুতের যে হাল, বিদ্যুৎ আলোচনা করতে হবে না। রতনলাল নাথ কায়দা করে বিধানসভার অধিবেশন 8 তারিখ থেকে শুরু করলো না, বা 12 তারিখ থেকে শুরু করলো না, আবার 4 দিনকে 7 দিনও করল না, কারণ আবার মঙ্গলবার আসবে, যাতে বিধানসভায় দাঁড়িয়ে ত্রিপুরাজ্যের বেহাল কৃষি, বেহাল বিদ্যুৎ নিয়ে কথা বলতে না হয়। এই হলো বিজেপি। এরা নিজেদেরকে শক্তিশালী মনে করে আসলে জনগণকে ভয় পায়। জনগণকে ভয় পায় এই কারণে বিধানসভায় বিরোধীদের মুখ বন্ধ করে রেখেছে। বিধানসভা এড়িয়ে যেতে চায়, মাইক বন্ধ করে দেয়। বন্ধুগণ, শাসক দলের এই রক্তচক্ষু দেখে আমাদের চুপ থাকলে হবে না। আরো দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিন এই সরকার তার জনবিরোধী সমস্ত পদক্ষেপের উন্মোচিত করে দিতে হবে। যদি জনগণের বক্তব্য না শুনে নিজের পক্ষে ওই নির্বাচনের সময়তে যে সমস্ত প্রতিশ্রুতি তারা দেয়, কর্মচারীদের দিয়ে দেব, ডাবল পেনশন দেব, লাখ লাখ চাকরি দেব, কৃষকদের আয় জীবন 3 গুণ করব, আরো কত কি। আর বাজেটের মধ্যে হলো শুধু চটকদারি, কসমেটিক, স্নো পাউডারতে মাখি। আমরা কোথায় মাখি? আমরা স্নো পাউডার পায়ের পাতাতে মাখি না, আমরা স্নো পাউডার মাখি হলো গালে, ঠুটে, কপালে। কেন? এটাই দেখা যায়, অন্যগুলো তো কাপড় দিয়ে আবৃত থাকে। এই সরকারও মুখ্যমন্ত্রী অমুক যোজনা, মুখ্যমন্ত্রী তমুক যোজনা, মুখ্যমন্ত্রী এই যোজনা, কিন্তু মুখ্যমন্ত্রী এই যোজনা তিনি করছে সেই অংশের বা সেই খাতের তার সার্বিক অবস্থা কি? কৃষক সার্বিক অবস্থা কি? ছাত্রদের সার্বিক অবস্থা কি? শ্রমিকদের সার্বিক অবস্থা কি? গ্রামাঞ্চলের সার্বিক অবস্থা কি? এডিসির বক্তব্য নেই। আমি সেদিন বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে মুখ্যমন্ত্রী অমুক যোজনা তমুক যোজনা আপনি করছেন, দয়া করে আরো 3টা যোজনা ঘোষণা করুন। সেটা কি? মুখ্যমন্ত্রী সিন্ডিকেট দমন যোজনা। এই যে সিন্ডিকেট সমস্ত পিডব্লিউডি আরডি অফিসগুলো দখল করে আছে, তাদের বাইক বাহিনী এখানে কাজ করতে পারে না। কেউ কন্ট্রাক্টর যারা কাজ করে লাখ লাখ টাকা দিতে হবে, এটা দমনের জন্য যোজনা করুন। মুখ্যমন্ত্রী বাইক বাহিনী নিয়ন্ত্রণ যোজনা, যারা মানুষের মুখের কথা বলা অধিকার কেড়ে নিচ্ছে, শান্তি বিঘ্নিত করছে, যারা
রাস্তাঘাট দিনে রাতে আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। এদের গ্রেপ্তার করলেও ছেড়ে দিতে হয়। বরঞ্চ মুখ্যমন্ত্রী এই গুন্ডা দমন, বাইক বাহিনীর দমন বা নিয়ন্ত্রণ করুন। এ হল আজকে রাজ্য। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বহু দূর দূর থেকে সমস্ত বাধা অতিক্রম করে আজকে এ রাজ্যের 40 লক্ষ মানুষের যে মনের ভাষা, তাদের যে যন্ত্রণার ভাষা, তাদের যে আকাঙ্ক্ষা, এ রাজ্যের মানুষের যা জরুরি এ উত্থাপন করার জন্য এসছেন। এই মন্ত্রিসভায় সরকার বোবা, কালা, অন্ধ, তারা শুনবে না, শুনতে বাধ্য হবে। এই লড়াই জারি রাখতে হবে। আগামী দিনও আপনাদের লড়াই জারি থাকবে। এই আহ্বান দেখে আগামী দিনও এরকম আরো মিছিল নিয়ে আসবেন, এরকম লড়াই গণতান্ত্রিক ভাবে আরো বেশি মানুষকে সংগঠিত করবেন। এই আহ্বান জানিয়ে আবারও আপনাদের অভিনন্দন, নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের দাবির প্রতি আমরা যারা 11 জন বিধায়ক আরো একদিন আজকে এবং আগামী দিন আছে, প্রত্যেকটা মিনিট আমরা আপনাদের বক্তব্য তুলে ধরব বিধানসভা, প্রত্যেকটা মিনিট আমরা ছাড়ব না। কাজে তার জন্য আগামী দিনও এইভাবে এই রাজ্যের মানুষের বক্তব্য উত্থাপন করবেন, এই আহ্বান দেখে আমরা বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। সুমনখা ইনকলাব জিন্দাবাদ। অবস্থা চালিয়ে দেবো সমানকে তারা ব্যবস্থা করেন। 5 কেজি মানব লাগলাম, খরচটা শ্রমিক, খরচটা কৃষক, খরচটা অন্যভূমি পড়াক 5 কেজি পাইল না, 10 কেজি পাইয়া খরচা বলতে পারেন 18 থেকে 20 কেজি মানব লাগলো। মানব গুলো খেতে থাকায় সমন লাগল, কিন্তু সমন কোনো ব্যবস্থা করেন আমার পর্যন্ত করেন। এই 2023 আমার পর্যন্ত ঘরের পরে 16 দিন জায়গায় সমন খাত আমাদের বিশেষ যারা গণমুক্তি পরিষদ খেয়ে যায়, যারা বামফ্রন্ট খেয়ে যায়, বরং অনেকাংশে বড়টা ভাব এরা জানি সমন খাই না লাগ অবহাই খেয়ে যায়। আর শীতের ফোটা তারা লাগানি সমন্ব, জমালবাই সমন্ব, অল্প সমন্বয়ের একটা সমন্ব 15 জন, 20 জন, 30 জন, 40 জন বিজেপির মাতব্বর, ত্রিপুরামথানি মাতব্বর, ওই লিডার খানায় যারা বাঙালি জানায়, বড় খানার শিয়াল দেওয়ায় যারা প্রকৃত সমন বাংলায় বড় 170 টাকা, 180 টাকা, যেখানে 227 টাকা বানানো যেত ও জায়গা তুমি মাইয়া অবনী বাগান সারা রাজ্য ভয়ঙ্কর অবস্থা। তিনি বিদায় খাইতে হিসাব বাংলাদেশে থাকেন গান্ধী দাদাই জগন্নাথ পুরাই স্বাধীন দীর্ঘ দীর্ঘ এই সরকারের নাগরিক খাপ তিনি বিশেষ খেলে উত্তর ত্রিপুরা, রামছড়া, খেদাছড়া, লুঙ্গের এই সমস্ত এলাকায় বড়রা ছিলেন ত্রিপুরা সরকার। এই যে 1978 সালে আগে মুনি সত্যতা প্রমাণের এই বামফ্রন্ট সরকার ফেলায় মুনি সত্য সত্যবৈশ্বিক, কিন্তু তিনি জয়সাব তিনি ত্রিপুরার মনে নিজের অবধানের মনে বলে শিখলেন থেকে আরম্ভ খেলেন 1 মাস 15 দিনের, 2 মাস 3 মাস মুনি বলেন 2 খেলেন কোন এবং তাদের নাগরিক খাতা করার এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা খেলে নেবেন। সেই রাজনীতির উপর ছিলেন সংসদের হবে নগদায় এতটাই বহত্র খুলব না সিংহতা খাই বাংলা অবধি ভাবে এই ধরনের কথা খেলে নেবেন। সে রাজনীতি বাঁচে যায় তিনি শ্রী রাজস্থান ভবনের সরকার দর্শক ভগৎ শাখা অষ্টম কমিশন অন্তর্ভুক্ত থাকেন। সরকার দর্শন অষ্টম কমিশন বাংলা হরফ রোমান হরফ আমাদের যুবরা জায়গাতে আসলে বক্রতে মাঝখানে নাকানো না পেলে দেশ নিয়ে খেলাধুলা করবার চেষ্টা করছে। তাই রোমান স্কিম হবে না, বাংলা স্কিম হবে। আরে স্কিম 5 একটা ভাষা একটা জাতির উন্নয়নের সুযোগ হতে পারে না। আপনি দেখেছেন বাংলা স্কিমের মণিপুরে প্রায় 200 বছর ধরে
এখনো বাংলা স্কিল চলছে, এখন মণিপুরে তাদের মিশন স্কিল চলছে, বাংলা স্কিল চলছে। ধীরে 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 মানুষ সেখানে ঠিক করবে। তার জন্য মণিপুরী ভাষা আসিয়ে আসে, সাহিত্য দেখতে দেয়, সংস্কৃতি দেখতে দেয়, খেলাধুলা দেখতে দেয়। ভারতবর্ষে অন্যতম রাজ্য হচ্ছে মণিপুর রাষ্ট্রে, এনে এরকম ভাবে গিয়েছে। আমাকে বাগান ইংরেজ ইংরেজরা শিক্ষা রূপালী সেবা দ্বারা শিক্ষিত, বাংলা সেবা দ্বারা শিক্ষিত, কিন্তু তিনি দায়িত্ব নেন কারণ থাকে বামফ্রন্ট সরকার তন্ত্র ইউনিভার্সিটি পর্যন্ত ও দুটা ইউনিভার্সিটি পর্যন্ত কম্পোরাম আসলে প্ল্যানিং থাকেন, পিএইচডি খানের সুযোগ পর্যন্ত রেখা দাদু কলেজ যারা যাবেন, ডাইনিং যন্ত্র যাবেন, সামনে বললে কমিটার সময় নবাঙ্গ সময় বিয়ে পর্যন্ত করে দেয়, ভগবানের বাড়ি দুইটা করে শুরুটা ভারতবর্ষ কোনো জায়গাকে হয় এক পদার্থী বামফ্রন্ট সরকার খাইটা, কিন্তু তিনি আমলক খান ঘরে ভাব এই পৃথিবীর সরকার থাকেনি পড়ে কর্পোরেট বাসনে ধরা শুনব। তিনি তাহলে বাগাই ত্রিপুরা ইংলা এনজিতে মহারাও কিন্তু মিনিমা শিখব এমন পর্যন্ত কর্পোরেট চালু দেখো, কারণ এদিকে প্রশাসনের দ্বারা চলবেন ফাইল তারা তালে খেলো ব্যবহার কর সাইলাস যদি কোনো বিষয় সামনে কমন খেলে না ঝাড়খণ্ড তারপরে ইংরেজিবাদ কর্পোরেট খেলা চুরি রাজ্য বিকাশ কল্যাণ মন্ত্রী সর্বাগ্রে তিনজনের মন্ত্রী করলো, তিনজনের মন্ত্রী করলো কর্পোরেট পাই খাই সরকারিয়া অন্তত বামফ্রন্ট সরকার তন্ত্র এডিসি প্রশাসন অঞ্চল রাজ্য বামফ্রন্ট সরকার অঞ্চল বিশেষ বিশেষ ক্ষেত্রে উনি দিল ইংরেজি, উনি দিল বাংলা, কোন দিলে কর্পোরেট পাই তেমন খাইল প্রধান খাইল বাংলা করতে যুবক, কিন্তু তিনি যারা কর্পোরেট দেওয়ার কোনো লক্ষ্য নাই জ্ঞান বিরোধী দল নেতা মিটিলা খাগড়া পৌরসহ বা বিরোধী দল নেতা মানে করে রাখে আসো কি জানি শিক্ষা মুখ্যমন্ত্রী নয় একটা কর্মী লেখা অথবা বামফ্রন্ট সরকার তন্ত্র ভালো মধ্যে চীনের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মহিলা সরকার বড় কর্পোরেট দেখিয়ে বাংলা বাইতেছি ইংরেজি বাইতেছি অফিসিয়াল এমবেসিতে অফিসের কোনো ব্যবহার থাকে, কিন্তু তিনি অপর বড় ব্যবহার আমাদের এভারেশন থাকা স্কিলটা থাকে কোনো হস্তান্তর বিষয়যুক্ত খেলেন, অন্তর্ভুক্ত খেলেন, অকর্পোরেট বাসনে ভাগে ব্যবহার খেললাম অবনীভাবে সরকারের দরকার। তিনি বিষয় ছিলেন, তিনি জেপি প্রেসিডেন্ট, সিপিএম রাজ্য সম্পাদক ছিলেন, সদস্য সদর ত্রিপুরা দৈনিক বর্ষাকার স্বাধীনতা বর্ষাকার তুলব অফিসের সালে স্বাধীনতা বর্ষার লেবানকা মন্ত্রী হিসাব 90 সালে এডিসি করেন খাপ আপনি করেন 2018 ত্রিপুরা দৈনিক বর্ষায় লেবানকার মন্ত্রী হিসাব 2023 নেতা ত্রিপুরা দৈনিক বর্ষায় লেবানকা মন্ত্রী হিসাব জ্ঞান দিয়ে তিনি মন্ত্রী নেন তখন নিজেরা আমরা 18 বছর আগে ব্যবস্থা ছাড়া বিরাট করেন তিনি বাংলায় তোর পুলিশের খেলা চলছে নেতাটি করালেন কোথাও কোনো সময় বলছে ওই মিনিটে জগতে হবে, কোনো সময় বলছে ত্রিপুরার নেতাটি করেন হবে, কোনো সময় বলছে সাংবিধানিক সমাধান চাই, বিশাল সাংবিধানিক সমাধান এটাও পুরো বলছে না। সাংবিধানিক সমাধান যদি না সাংবিধান ভর্তি খেলেন তেমন নয় ভরতপুরাণ রাজনীতি ধর্মশ্রমিক সাথে হওয়া হয়ে গেলেন কোনো ধরনের বিচারিতা খেয়ে নেয়া সে পরিষ্কার ব্যবস্থা ছাড়াও আপাতত এডিসি এলাকার উন্নতি খেলেছেন আমরান 125তম সংবিধান সংশোধনী লড়ে প্রয়োজনে খান কাকাল তাই বাহার মুখ্যমন্ত্রী নাম সাহিত্য স্বতন্ত্রতায় খারাপ খেলে লড়াই নামে খতরনাক খেয়ে আগে তারপর এডিসিতে ভূতাত্ত্বিক রাজ্যের অবস্থা দেশকে এডিসি এলাকা ভিলেজ কমিটি নির্বাচন করেন, ভিলেজ কমিটি নির্বাচন করেন ফলে ভিলেজ কমিটি নির্বাচন নাই, একদিকে ভিলেজ কমিটি একদিকে ব্লক ইসলাম আইপিএফকে বিজেপি এবং ভিলেজ কমিটি এবং ব্লক বিহারকে এডিসি এলাকা ব্লক এবং ভিলেজ কমিটি মুখের আঘাত চলছে, মুখের আঘাত
নির্বাচন না হওয়াতে আজকে কথা বলার জায়গা নেই মানুষের বিষয়ে। এই দেশ উন্নয়নের নেতা ছিল গ্রাম সংকট করতে হবে, বছর জীবন স্তরটাকে করতে হবে, মানুষের কথা নিয়ে ওই দেশ উন্নতি করবার জন্য সেখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা দেখছি বিদেশ কমিটির নির্বাচনে কোনো ধরনের ভূমিকা সেখানে দেখছি না। কেন এরকমটা হবে? গোটা দেশে নির্বাচন চলছে, এখানে বিধানসভা হয়েছে, 30 পঞ্চায়েত হয়েছে, কেন বিদেশ কমিটি নির্বাচন হবে না? অথচ এই বিদেশ কমিটির গ্রামীণ একটা গ্রামীণ সরকার সেটাকে বিক্রি করে গ্রামীণ মানুষের আর্থিক জীবনযাত্রা মান উন্নত হতে পারে। অথচ এই জায়গাটাকেই আজকে সর্বপ্রকার চেষ্টা চলছে। তাদের বাঁকুড়া বুকুড়া ও জায়গা কনভেনশনের কোনো সুযোগ নেই। হয়তো ভয়ঙ্কর আবার আক্রমণ শিশুপুরে গোটা দেশকে গণতান্ত্রিক গল্প করে তৈরি করবো। আবার ইউসিসিবি নামে প্রথম সিএনজি নামে এনআরসিবি নামে ভোট আগে করে ফেলেন ভরতন বিহার চাইলেন কিন্তু ভরতন জীবনের বিভিন্ন ফেলেন চেষ্টা খাসিলেন আবার কোথাও ফেলেন ইউসিসি কমন শিবের ভোট ফেলেন ওই এডিসিনের ক্ষমতা একটি অনুষ্ঠিত রিজার্ভেশন ভরতন খেলে পাবেন সেই রাষ্ট্রীয় ষড়যন্ত্র তাদের জন্য কমায় অধিকার সাহিত্য সমিতির অধিকার এই অধিকারের পর্যন্ত তাদের খর্ব খেলানো যাবে যে ইউনিভার্সিটিতে সন্ধ্যায় আইন থেকে কেন্দ্র সরকার ধর্ম অধিকারের উপরে আক্রমণ ভেঙে চেষ্টা খাইতে মানে ধরক আসন্ন তারপরে বকুড়া চিনি সভাটা প্রশাসন না খাইলে আরো এভাবে ধরক কাবুল ফেলে গেছে মতো অফিসার কলেজের সুবিধা কি গরখানি দিতে সুবিধা মামান হতরে মামান ও ভাবিনা আদায় ফেলে এভাবে পরে আমার কথা এখানে বলা শেষ করলাম। সারা ভারত বিএনপি ছাত্র জনতা জিন্দাবাদ। মিছিল থেকে আওয়াজ উঠছে সরকারিভাবে কৃষকদের সার, উন্নত মানের বীজ, কীটনাশক দিতে হবে। ধান চাষিদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক দিতে হবে। বছরে 200 দিনের কাজে সুযোগ তৈরি করতে হবে। ধান ক্রয় কেন্দ্র ধানের সংগ্রহ মূল্য বাড়াতে হবে। সারা রাজ্যে ধান ক্রয় কেন্দ্র এবং ধানের সংগ্রহ মূল্য বাড়াতে হবে। বিধানসভা মুখ্যমন্ত্রী নিকট চালু করতে হবে। ভূমি অন্ত্রী আইন জমি একে পণ্যদের জন্য বাস্তবিত নির্মাণ করতে হবে। ভূমি অন্ত্রী আইন জমি একে চুরিদের জন্য বাস্তবিত